সুপ্রভাত আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পামেলা। এই সকালে আমি আমার চ্যানেল গল্পের ডালি বাই পামেলাকে সঙ্গে নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গত 3 দিন ধরে আমি আপনাদের পড়ে শোনাচ্ছি সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা একটি রহস্য উপন্যাস কর্নেল সমগ্র থেকে নেওয়া, তার নাম ইভিনিং ভিলা। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দেবেন, এছাড়া আপনাদের পরিচিত জনের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হলো। তাছাড়া সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন গল্প পাওয়ার জন্যে এবং আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্যে। এছাড়া আমার চ্যানেলে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, এর আগেও আমি কর্নেলের অনেক গল্প উপন্যাস পড়েছি, সেইগুলো প্লেলিস্টে দেওয়াই রয়েছে এবং প্লেলিস্টের লিঙ্ক ও আমার চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশান বক্সে দেওয়া রইল। তাহলে চলুন, আর দেরি করব না, সরাসরি চলে যাচ্ছি গল্পের আসরে। আজকের গল্প ইভিনিং ভিলা, অধ্যায় 7। বিতোষক সিগারেট ধরিয়ে সামনে বসে থাকা সোমনাথকে বলল, আর কিছু বলবি? দেখ বিতোষক, সক্রেটিসের কথাটা আমি কিন্তু ঘুরিয়ে বলতে চাই। আই ডোন্ট নো দ্যাট আই নো। সোমনাথ ঢেড়া চিহ্নটার দিকে তাকিয়ে আবার বলছিল, আমি কি সত্যি কিছু জানি? দ্যাটস দ্য পয়েন্ট। বুঝলি বিতোষক, আমি ক্লু খুঁজে বেড়াচ্ছি, তুই খোঁজ। বলে বিতোষক ঘুরে পা বাড়িয়ে নিপা কৃষ্ণাকে ডাকলো, এই নিপা, কৃষ্ণা, শোনো, একটাই গাড়ি কিন্তু চলে আসবে, চলে এসো। কৃষ্ণান ঘড়ি দেখে বলল, তাহলে নিপা চলো, আমি খুব টায়ার্ড। নিপা বলল, তুমি চলো, আমি এই আতেলের সঙ্গে একটু বোঝাপড়া করে তারপরে আসছি। বিতোষক ও কৃষ্ণান চলে যাওয়ার পর নিপা আস্তে আস্তে বলল, দেখো সোমনাথ, আমি বুঝতে পারছি না, কাল রাত্রি থেকে তোমার ম্যানারিজম এত বেশি কি করে বেড়ে গেল? কেন তুমি এত বাড়াবাড়ি করছো? ম্যানারিজম? সোমনাথ বলল, নিপু, তুমি বুঝতে পারছো না, আমি না জেনে একটা ফাঁদে পা দিয়েছিলাম। নিপা বিরক্ত হয়ে আবার বলল, তোমার মাথায় কিছু ঢুকে গেলে তুমি সেটা নিয়ে বড্ড বেশি হুলস্থুল কিন্তু বাঁধাও সোমনাথ। আবার কেউ খুন হবে বললে অশোকদাকে, যদি সত্যি তেমন কিছু ঘটে তুমিই ফেঁসে যাবে। তুমি বুঝতে পারছো না? তুমি কেন ও কথা বললে ওর সামনে? তুমি কি করে জানলে যে আবার কেউ খুন হবে? সোমনাথ নিচের দিকে বুকের ওপরে সিগারেটের ধোঁয়া ছেড়ে আবার বলল, নিপু, এটাও একটা সম্ভাবনা। কেউ সাংকেতিক ভাষায় কিছু একটা বলতে চাইছে, এবং হ্যাঁ, আমি সেটা সম্ভবত বুঝতে পেরেছি। এই কাগজটা তুমি খুঁটিয়ে দেখো, তুমি চিন্তা করো, তাহলে তুমি বুঝতে পারবে। নাও ধরো। নিপা ওর কাগজ ধরা হাতটা ঠেলে সরিয়ে দিয়ে বলল, তোমার এই সমস্ত উদ্ভট ব্যাপার নিয়ে সবাই হাসাহাসি করে সোমনাথ, তুমি বুঝতে পারো না কেন তুমি? তাকে থামিয়ে দিয়ে সোমনাথ একটু হেসে আবার বলল, না, আমার ধারণা নেই আর ওরা হাসাহাসি করবে না, ওরা বুঝে গেছে, যে যার মতো করেই বুঝেছে। আমি একটা ভাইটাল এবং সেন্সিটিভ পয়েন্ট কিন্তু টাচ করেছি, খুব স্পর্শকাতর জায়গায় আমি আঙ্গুল রেখেছি, এই ঢেড়া জায়গাটা। লুক, এবার কি দাঁড়াচ্ছে সেটা দেখো। বলে এক টুকরো ইটের খোয়া কুড়িয়ে নিল সোমনাথ। ঢেড়া চিহ্নটার ওপর একটা মরার খুলি এঁকে দিল, তারপর পিছিয়ে এসে বলল, ওই খুলিটা থাকার কথা ছিল, অথচ আমরা ওটা দেখিনি। কাল সন্ধ্যায় ইভিনিং ভিলার হল ঘরে ফায়ার প্লেসের মাথায় একটা স্টাফড ব্ল্যাক পান্থারের পায়ের ফাঁকে। নিপু, তুমি আমরা প্রত্যেকটি শব্দের ডাইমেনশন তুমি লক্ষ্য করো। হ্যাঁ, একটা রদ্দি হ্যাভারসেক এবং তার গায়ে এমনই একটা ঢেড়া কিন্তু ছিল। সেই ঢেড়া চিহ্নটা তোমরা প্রত্যেকে দেখেছ। তার ওপরও ওই রকম খুলি থাকার কথা, কিন্তু ছিল না। কেন ছিল না? আচ্ছা নিপু, তুমি বলো তো, ঢেড়া চিহ্নটা কেন ছিল না? নিপা ঝাঁঝালো স্বরে বলল, সেটা আমি জানি না। তুমি আমার কথা শুনবে কি না সেটা তুমি বলো। শুনবো। সোমনাথ সিগারেটটা মুঠোয় ধরে টান দিল। তো হ্যাঁ, যেটা বলছিলাম, যে ঢেড়া চিহ্নটা এঁকেছিল সে উপরে খুলি আঁকার সময়টা পাইনি। সেই মুহূর্তে কি আমরা গিয়ে পড়েছিলাম? মেবি। আমার এক্ষেত্রেও তাই।
সে সময় পাইনি। নিপু, আমরা যদি আমাদের লিটল গ্রে সেলসের ওপর একটু নির্ভর করি, আমরাও কিন্তু এরকুল পোয়ারো হতে পারি। জাস্ট আ মিনিট, একটু ধৈর্য ধরে তুমি আমার পয়েন্টটা শোনো। সাধারণত ঢেড়া চিহ্নটা কিসের প্রতীক? কিছু নাকচ করা, কিছু ভুল বলে সাব্যস্ত করা, জাস্ট আ নেগেটিভ সাইন, কেমন তো? কিন্তু সেই কমন ঢেড়া চিহ্ন বেশ কিছুটা লম্বালম্বি থাকে, ঠিক এই রকম। বলে সে কাগজটার উল্টো পিঠে কৃষ্ণানের কলমটা দিয়ে ঢেড়া এঁকে নিপাকে দেখালো। দেখো নিপু, তুমি দেখতে পাচ্ছ? গেটে আঁকা ঢেড়া চিহ্ন এবং হ্যাভারসেকে ঢেড়া চিহ্ন, এই হলো দুটো সাইন। দুটো কিন্তু আলাদা। সোমনাথ সিগারেটের শেষ টান দিয়ে ফেলে দিল। এই 1 নম্বর সাইনটা কিন্তু কমন। তুমি টিচার, তুমি ভালো বুঝবে, ছাত্রীরা ভুল লিখলে তুমি 1 নম্বর কমন সাইনটাই কিন্তু ব্যবহার করো। নায়ারের গম্ভীর গলার ডাক ভেসে এলো, এই বুদ্ধিজীবী, আমরা কিন্তু খেতে যাচ্ছি। সোমনাথ গ্রাহ্য করল না, বলল, দেখো নিপু, আবার দেখো, 2 নম্বর সাইনের স্ট্রাকচার হাই পাওয়ার বিদ্যুতের কিংবা বিষাক্ত কোনো জিনিসের ক্ষেত্রে কিন্তু দেখা যায়। হ্যাঁ, ওপরে একটা খুলি সহ। তা না হলে এমন দুটো রেখা একটা পারফেক্ট ল্যাঙ্গুয়েজ হয়ে উঠতে কিন্তু পারে না। তো এবার তুমি ভেবে দেখো, কেন আমি এই নিয়ে এত চিন্তাভাবনা করছি। আচ্ছা নিপু, আমি কি কারো টার্গেট হয়ে পড়েছি? আমি কি নিজের অজ্ঞাতসারে এমন কিছু জানি যেটা তাকে বিপদে ফেলতে পারে? আরও স্পষ্ট কিন্তু করা যেতে পারে এই পয়েন্টটা, আমার সিগারেট প্যাকেট ফেলে আসার সুযোগ নিয়ে কি লোকটাকে মারা হলো? নিপা শ্বাস প্রশ্বাসের সাথে বলল, তাহলে কি অশোকদা? সোমনাথ দ্রুত বলে উঠল, না, ভীতশোকে প্রশ্নই ওঠে না নিপা। সে আমার পুরনো বন্ধু। ধরা যাক তার কোনো গোপন তথ্য আমি জানি, যেটা তার পক্ষে অত্যন্ত বিপজ্জনক, কিন্তু সেই জন্যে সে হাতিয়াগড়ে আমাকে এনে, না, আরিফ ইজ হিয়ার। তাছাড়া বিতোষকই আরিফকে ফোন করে জানালো যে আমরা এসে গেছি, তুমি চলে এসো। হ্যাঁ, আরিফ না থাকলে এই পয়েন্টটা অবশ্য ভাবা চলতো। নিপা পা বাড়িয়ে আবার বলল, আমি সেটা বলিনি। সবটাতেই না তোমার বাড়াবাড়ি করা চাই। সোমনাথ তাকে অনুসরণ করে বলল, আচ্ছা তুমি কি বলতে যাচ্ছিলে সেটা বলো তো, আমার জানা দরকার। নিপা খুব আস্তে বলল, গতরাতে অশোকদা বলছিল একটা মরা বেড়াল নিয়ে সোমনাথ মাথা কেন ঘামাচ্ছে। সোমনাথ হেসে বলল, না, তুমি মনে হচ্ছে কথাটা ঘোরাচ্ছ, তুমি অন্য কিছু বলতে চেয়েছিলে। সোমনাথ ঘুরে দাঁড়িয়ে থমকে মাথার চুল খামচে ধরল। তাই দেখে নিপা ঘুরে দাঁড়িয়ে ভুরু কুঁচকে তাকালো। সোমনাথ বলল, মাই গুডনেস নিপু, আচ্ছা ইভিনিং ভিলায় আমরা কোনো কুকুর দেখিনি, তাই না? কুকুর থাকলে সে তো চেঁচাবেই। আচ্ছা নিপু, আমরা কি কুকুরের কোনো চেঁচানি শুনেছি? না, তুমি শুনেছ? না তো, কিন্তু তুমি হঠাৎ কথা বলছো কেন? দেখো, এটাও কিন্তু একটা পয়েন্ট। আসলে বেড়াল শব্দের অনুষঙ্গে কুকুর কিন্তু এসে পড়েছে। কুকুর বেড়াল দ্য কমন টার্ম। কিন্তু কেন ইভিনিং ভিলায় কুকুর নেই? থাকা তো অবশ্য উচিত ছিল। ওই সমস্ত ফ্যামিলিতে কুকুর হচ্ছে অ্যারিস্টোক্রেসির প্রতীক। কিন্তু কোনো কুকুর কেন নেই? ঠিক আছে, ভেতরে হয়তো থাকতে পারে, অত বড় বাড়ি। নিপু, ভারতীয় এরকুল পোয়ারো বলেছেন যে বাইরের লোকের কাছে কুকুর শো করা এদেশি অ্যারিস্টোক্রেসির একটা কমন লক্ষণ। বিশেষ করে মিস্টার বোসের মতন দাম্ভিক হামবড়াই লোককে একটা কুকুর ছাড়া কিন্তু মানায় না। হলঘরের সিঁড়ি দিয়ে যখন লোকটা নামছিল, আমি শিওর ছিলাম যে তার পিছনে কুকুরও নামছে। একটু পরে মিসেস বোস নামলেন, তখনও আমি আশা করেছিলাম, আরে এই তো বিতোষক। বিতোষক তাদের ঘরের দিকে যেতে যেতে বলল, কি হলো, খুঁজে পেলি? বলছি। সোমনাথ বারান্দায় উঠে বলল, হ্যাঁ রে বিতোষক, ইভিনিং ভিলায় কুকুর পোষে না, না? কেন? না, আমার জানতে ইচ্ছা করছে। কাল আমরা কোনো কুকুরের তো চেঁচামেচি শুনিনি। যাই হোক, তুই একবার চুপি চুপি গিয়ে ঢুকে দেখে আয়। কুকুর আছে? একটা অ্যালসেশিয়ান, একটা ডোবারম্যান পিঞ্চার, একটা টেরিয়ার, একটা বুলডগ। কটা কুকুর তোর চাই? সন্ধ্যা থেকে ভোর অবধি ছাড়া থাকে। কিন্তু কাল সন্ধ্যায় তো ছিল না।
কাল সন্ধ্যায় আমরা অ্যাপয়েন্টমেন্ট করে গিয়েছিলাম, তাই ওরা বেঁধে রেখেছিল। কিন্তু চেঁচাবে তো, আমরা আউটসাইডার। বিতোষক হেসে বলল, ইভিনিং ভিলার কুকুর চেঁচায় না, নিঃশব্দে গলায় কামড় বসায়, বুঝলি? সোমনাথ মাথা নাড়ল। তুই ঠিক বলছিস না। আই এম নট জোকিং। একটা উন্ডেড লোক দিব্যি ঢুকে গেল আমরা চলে আসার পর, হলঘরে গিয়ে মারা পড়ল বিনা প্রতিরোধে। বিতোষক একটু চটে গেল। তুই ওই দাড়িওয়ালা টিকটিকি ভদ্রলোকের অ্যাসিস্ট্যান্ট হয়ে যা না সোমনাথ। আমার ধারণা ভদ্রলোকের একজন অ্যাসিস্ট্যান্ট দরকার আছে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বিতোষক। দেখ, গণেশ অন্য কি একটা কাজে ব্যস্ত ছিল, তাই দরজা আর গেট বন্ধ করতে তার দেরি হয়েছিল। কুকুরগুলো থাকে পিছন দিকে। ডগ হাউসের দরজা খুলতে অনেক দেরি করেছিল গণেশ। ইতিমধ্যে মালতী হলঘরে কাপ প্লেট নিতে এসে দেখেছিল যে দরজাটা খোলা, অথচ ঘর অন্ধকার। সে আলো জেলে তারপরে ডেড বডিটা দেখতে পায়। ক্লিয়ার? 1 মিনিট বিতোষক। উফ সোমনাথ, তুই একটা বদ্ধ পাগল। কেন তুই এ সমস্ত নিয়ে মাথা ঘামাচ্ছিস বলতো? বিতোষক, আমি বলতে চাইছি গণেশের দেরি করাটা ইচ্ছাকৃত কিনা। তুই স্নান টান করবি না তুই এই সমস্ত বক বক করবি? যা, তুই খেয়ে দে, রেডি হ। একটা গাড়ি আসবে, 12:15 কিন্তু বাজে। আমি 12:30টায় বেরোবো। তোদের সঙ্গ দিতে পারছি না বলে আমি দুঃখিত। বলে বিতোষক ব্যস্তভাবে করিডরে ঢুকে গেল। নিপা তার ঘরে চলে গেছে। সোমনাথ সোজা ডাইনিংয়ে ঢুকল। সুমিত ও নায়ার খাচ্ছিল। সোমনাথকে দেখে দুজনেই চোখে চোখে হাসল। সোমনাথ তাদের টেবিলে বসে বলল, ওহ বড্ড খিদে পেয়েছে। কি কি আইটেম আছে রে? নায়ার বলল, এ সমস্ত তোকে দেওয়া যাবে না, কারণ তুই হচ্ছিস বুদ্ধিজীবী। আমরা জানিয়ে দিয়েছি ম্যাথুকে তোর জন্যে কচু সেদ্ধ হচ্ছে, একটু ডালও তুই পেতে পারিস। সুমিত বলল, হে কি মাইরি, স্নান না করিস, তুই হাত পাত ধুয়ে আয় বাবা। বলে সে ফিসফিস করে আবার বলল, ওয়েস্টার্ন মেয়ে ছেলের কাগজ কলম ঘেটেছে, এডস হবে কিন্তু বলে দিলাম। নায়ার শুনে ফিক করে হাসল। ঈশিতা স্নান করেছে, কাছে এসে বলল, কৃষ্ণাকে জোর করে বাথরুমে ঢুকিয়ে শাওয়ার খুলে দিলুম। ডেনিশ ভাষায় আমার মুন্ডুপাত করছে। নিপুকে বলে এলুম আমার বাথে চলো। মরা কান্না ঝুলে দিল। কি মেয়ে, স্নান না করে কি করে থাকে বলো তো? সামারে তো আমি দুবেলা 3 ঘন্টা করে বাথ টবে পড়ে থাকি। নায়ার বলল, এই বুদ্ধিজীবী স্নান করবে না। সে কি সোমনাথ, তুমি স্নান করবে না কেন? আমি সপ্তাহে 1 দিন স্নান করি, তাও কয়েক পেগ ড্রিঙ্ক করে নিয়ে তারপর। তুমি কি জানো ড্রাঙ্ক অবস্থায় মানুষের চামড়া গন্ডারের চামড়া হয়ে যায়? সেই জন্যেই তো তোমার ইনসমনিয়া, তোমাকে ঘুমের ওষুধ খেতে হয়। দিস ইজ ভেরি ব্যাড সোমনাথ। তুমি রেগুলার স্নান করো, দেখবে চমৎকার ঘুম হচ্ছে। ইতিমধ্যে বেয়ারা এসে সোমনাথের টেবিলে খাবার পরিবেশন করে গেছে। সোমনাথ চামচে করে খাওয়া শুরু করলো। 2-3 মিনিট চুপচাপ খাওয়ার পর একটু জল খেলো। ইতিমধ্যে সুমিত ও নায়ারের খাওয়া শেষ হয়ে গেছে। ওরা বেসিনে গিয়ে হাত ধুয়ে লবিতে এসে ঢুকলো। ইতিমধ্যে কৃষ্ণান ও নিপা এসে হাজির হলো। সোমনাথ কৃষ্ণানকে দেখে একটু হেসে বলল, কৃষ্ণা, তোমার কলম কিন্তু আমার কাছে রয়েছে। হ্যাঁ ঠিক আছে, তোমাকে ওটা উপহার দিলাম। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা কৃষ্ণা, একটা কথা বলো তো, গতকাল সন্ধ্যায় আমরা যখন ইভিনিং ভিলায় ছিলুম তখন তুমি কি কি অস্বাভাবিক ব্যাপার তুমি দেখেছিলে, মানে তোমার চোখে পড়েছিল? কৃষ্ণান একটু হেসে বলল, না আমি এই ব্যাপারটা অবশ্য চিন্তা করেছি, তাই আমার বলাও উচিত। প্রথম আমাদের গাড়ি বাড়ির মধ্যে কিন্তু গেল না। রাস্তায় ক্ষুদ্র পাথর ছিল এবং হাঁটারও অনুপযুক্ত ছিল। আর দ্বিতীয়ত প্রহরী ছিল না। আর তৃতীয়ত যথেষ্ট আলো ছিল না। আমি ভাবলাম যে বনের মধ্যে একটা বাড়িতে যাচ্ছি। অশোকদা ডাকলো, তখন একটা লোক দেখলাম। চতুর্থত সেই অন্ধ ভদ্রলোক, ওনাকে প্রস্তর মূর্তির মতোই লাগছিল। সোমনাথ বলল, আর কিছু? টেবিলে খাবার দিয়ে গেল বেয়ারা। কৃষ্ণান খাদ্যের দিকে তাকিয়ে অন্য মনে বলল, না আর কিছু আমি চিন্তা করিনি।
ইতিমধ্যে সাজ পোশাক পরিহিত বিতোষক এসে উপস্থিত হয়েছে ডাইনিং রুমে। ঘরের চাবি ঈশিতার টেবিলে রেখে বলল, আচ্ছা ইস্যু, আমি তাহলে গেলুম, গাড়ি এসে যাবে, তোমরা ঘুরে এসো। ঠিক সন্ধ্যা 6:30 ইভিনিং ভিলায় কিন্তু পৌঁছানো যায়। ঈশিতা বলল, আমি কিন্তু ড্রাইভ করব না, রাস্তাও আমি চিনি না। বলা হয় বটে অটোমোবিল, কিন্তু ড্রাইভার ছাড়া গাড়ি নিজে থেকে গড়িয়ে আসবে না ইস্যু, ড্রাইভার অবশ্যই থাকবে। বিতোষক চলে গেল, তার হাতে ব্রিফকেস ও পরনে ডিনার স্যুট। সোমনাথ খাওয়া শেষ করে উঠে দাঁড়িয়ে বলল, শোনো ইস্যু, আমি কিন্তু তোমাদের সঙ্গে যাচ্ছি না, আমার একটা জরুরি কাজ রয়েছে। তবে হ্যাঁ, ঠিক 6:30 ইভিনিং ভিলায় তোমরা আমাকে দেখতে পাবে। কৃষ্ণান জিজ্ঞাসা করল সোমনাথকে, তুমি কোথায় যাবে? সেটা গোপনীয়, ওটা বলা যাবে না। অধ্যায় 8। সুমিত সিগারেট ধরিয়ে বারান্দায় বসেছিল। তারপর থমকে দাঁড়িয়ে চাপা স্বরে ডাকল, নায়ার, নায়ার। নায়ার লবিতে বসে নিপার সাথে কথা বলছিল। বিরক্ত হয়ে সাড়া দিল, কি হলো কি? মাইরি, সোমনাথ সত্যি সত্যি ডিটেকটিভ ভদ্রলোকের অ্যাসিস্ট্যান্ট হয়ে উঠেছে, শীঘ্রই দেখে যা। নায়ার গলার ভেতর থেকে বলল, নরক্কিতিল পড়তে। বিরক্তি, রাগ বা উত্তেজনার ঝোঁকে নায়ারের মুখ থেকে মাতৃভাষা বেরিয়ে আসে। সুমিত চটে গিয়ে লবিতে ঢুকে চ্যালেঞ্জের ভঙ্গিতে বলল, এই বেটা, তুই আমাকে গাল দিলি কেন? নায়ার ফিক করে হেসে বলল, তোকে নয় রে, ওই বুদ্ধিজীবীকে। আর এটা গাল নয়, আমি বললাম গোল্লায় যাক, লেট হিম গো টু হেল, নরাক্কিতিল পড়তে। নিপা ব্যাপারটা দেখতে বারান্দায় গেল। সে দেখল গেটের ওধারে সোমনাথ সেই কর্নেল ভদ্রলোককে হাত নেড়ে কি যেন সব বোঝাচ্ছে। সুমিত ও নায়ার এসে গেল। সোমনাথ একটা হাতের ওপর আরেকটা হাত আড়াআড়িভাবে ফেললে সুমিত বলল, সেমিওটিক্স বোঝাচ্ছে, মাইরি, শালুক চিনেছে গোপাল ঠাকুর। নিপা আস্তে আস্তে বলল, সত্যি নায়ারদা, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না, সোমনাথ কেন এত বেশি পাগলামি করছে? অবচেতনায় আক্রান্ত, বুঝলে নিপা। ফেরার পথে আমরা ওকে রাঁচির কাকে মানসিক চিকিৎসালয় ভাবছি রেখে যাব। আরে সোমনাথ কোথায় যাচ্ছে? গাড়ি আসার সময় তো হয়ে গেছে। সুমিত বলল, সোমনাথ বেড়াতে যাবে না, বলছিল কোথায় যাবে সেটা নাকি বেশ গোপনীয়, সেটা কাউকে বলা যাবে না। নায়ার আবার বলল, তা তুমি ওকে নিষেধ করলে না নিপা? আমার ধারণা সে তোমার নিষেধ কিন্তু অগ্রাহ্য করতে পারবে না। যাও নিপা, তুমি গিয়ে ওকে বলো। নায়ারদা, বেশি বাড়াবাড়ি না করো না, বলে নিপা দ্রুত চলে গেল লবির ভেতর দিকে, করিডোরের দিকে। নায়ার ফিক করে হেসে অভ্যাস মতো গোপ ঢাকল। তারপর চাপা স্বরে বলল, আমার ধারণা ছিল প্রেম ক্ষণস্থায়ী, সেটা শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হলো বলা কিন্তু চলে। সোমনাথ নিপার ঘটনাটা ব্যতিক্রম আমি ভাবতাম, দেখা গেল প্রেমে ব্যতিক্রম বলে কিছু নেই। সুমিত বলল, ধুর বেটা, ডুবে ডুবে জল খাওয়া কাকে বলে সেটা জানিস? কর্নেল সেই সময় এসে সম্ভাষণ করলেন, হ্যালো। নায়ার বলে উঠল, আরে কর্নেল সাহেব যে, আমাদের বুদ্ধিজীবী বন্ধুকে কি আপনার সহকারী হওয়ার যোগ্য আপনার মনে হলো? কর্নেল হেসে বললেন, সোমনাথবাবু থিওরিটা কিন্তু মন্দ নয়। সুমিত আবার বলল, ওর থিওরিটা আপনি বুঝতে পেরেছেন? সেমিওটিক্স আপনি বোঝেন স্যার? কর্নেল একটু হেসে বললেন, আপনাদের বুদ্ধিজীবী বন্ধু থিওরি হলো একটা বডি পড়েছে, এবার তার ওপর আড়াআড়িভাবে আরেকটা বডি পড়বে। উন্মাদ, কিন্তু ও কোথায় গেল আপনাকে সেটা বলেছে? কর্নেল পা বাড়িয়ে বললেন, ইভিনিং ভিলায় কুকুর আছে কিনা সেটা জানতে গেলেন সোমনাথবাবু। কোনো মানে হয় কর্নেল? আমরা হাতিয়া ফলস দেখতে যাব, গাড়ি আসার সময়ও হয়ে গেল, আর ও কিনা গেল গোয়েন্দাগিরি করতে। কুকুর কামড়ে দিলে পেটে 14খানা ইঞ্জেকশন সিরিঞ্জ ঢোকাতে হয়, সেটা ও জানে না? কর্নেল ভেতরে ঢুকে যাওয়ার পর নায়ার বলল, জানি সুমিত, ওই বুদ্ধিজীবীর জন্যে না আমার ভারী ভয় হচ্ছে।
হ্যাঁ, ঠিকই বলেছিস, আমারও ভারী ভয় হচ্ছে রে। সুমিত গম্ভীর হয়ে আবার বলল, অকারণ এইভাবে যেখানে সেখানে নাক গলানোর কোনো মানে হয় না। কে একজন আজে বাজে লোক খুন হয়েছে, তার জন্যে পুলিশ আছে, এই ডিটেকটিভ ভদ্রলোকও তো রয়েছেন। ঈশিতা সেজে গুজে ঠিক এই সময় বারান্দার চেয়ারে এসে বসল। তারপর বলল, কি হলো তোমাদের? সবাই তুম্ব মুখে কেন দাঁড়িয়ে আছো? সুমিত শ্বাস টেনে বলল, উফ, জ্বলে গেলুম ইস্যু, পুড়ে গেলুম রে, 100খানা বসন্তের সেন্ট। মাইরি, বলে ঈশিতা হাসল। সুমিত তার পাশে বসে বলল, তুমি কিন্তু দারুণ সেজেছ। তোমার ফুলপরি মুখে এমন ভেঙচি কাটা উচিত নয়। আচ্ছা, কি যেন সেন্টার নাম বলছিলে? নায়ার বলল, তোর স্মৃতিশক্তি ভারী ক্ষীণ সুমিত, সেন্টার নাম হলো স্কাউন্ড্রেল। এই সময় কৃষ্ণান এসে বলল, 1:05 বাজলো, কিন্তু গাড়ি কেন আসছে না ঈশিতাদি? ঠিক এই সময় একটা কালো অ্যাম্বাসাডার চড়াই উঠলে সবাই দেখতে পেল। এই সময় লবি থেকে কর্নেল বেরিয়ে এলেন। ঈশিতা একটু হেসে বলল, হাই কর্নেল সাহেব, আমাদের সঙ্গে যাবেন নাকি? আমাদের সম্পর্কে ইনভেস্টিগেশনের একটা চান্স কিন্তু আপনি পেয়ে যাবেন। আমাদের মধ্যে মার্ডারার, স্মাগলার, ব্ল্যাকমেলার, ছিচকে চোর, আপনি সবই পেয়ে যাবেন। কর্নেল একটু হেসে বললেন, সরি মিসেস ব্যানার্জি, আমি এখন বেশ ক্ষুধার্ত। বাইদি বাই, আপনাদের জানানো উচিত আমি মনে করলুম, মিস কৃষ্ণানের ফিল্ম রোলটা কিভাবে আলো পাস করে নষ্ট হয়ে গেছে। পুরো ফিল্মটাই নষ্ট। বলে ফিল্ম রোলটা হাত থেকে মেঝে পর্যন্ত ছড়িয়ে দিলেন। কৃষ্ণান মাতৃভাষায় কিছু একটা বলে উঠল। সবাই তার দিকে তাকালে সে শ্বাস প্রশ্বাসের সাথে বলল, অসম্ভব ঘটনা। নায়ার বলল, তাহলে কর্নেল পুরো ফিল্মটাই খারাপ ছিল? কর্নেল বললেন, ফিল্মটা নষ্ট না হলে কালো চিতাবাঘের পায়ের তলায় একটা হ্যাভারসেক তখন ছিল কি না সেটা অবশ্য জানা যেত। এটা একটা ইম্পর্টেন্ট ক্লু। সোমনাথবাবুর কথার সত্যতাও যাচাই করা যেত। নিপা ফুঁসে উঠলে বলল, সোমনাথ কখনো মিথ্যা কথা বলে না কর্নেল। কর্নেল একটু হেসে বললেন, সরি মিসেস সেন, আমি সোমনাথবাবুকে মিথ্যাবাদী কিন্তু বলতে চাইনি বা বলিও নি। উনি একটু আগে আমার কাছে স্বীকার করেছেন, উনি চোখ দিয়ে কিছু দেখেন না, উনি মন দিয়ে দেখেন। কাজেই যখন সোমনাথবাবুকে আমি বললুম যে চিতাবাঘের পায়ের তলায় হ্যাভারসেকটা তিনি মন দিয়ে দেখেছিলেন না চোখ দিয়ে দেখেছিলেন, তখন উনি আমাকে বলেছিলেন যে সেটা অসম্ভব নয়, হয়তো অন্য কোথাও দেখে থাকতে পারি, এটাই উনি বলেছিলেন। দেখার পর সেটা কালো চিতাবাঘের পায়ের তলায় উনি আরোপও করে থাকতে পারেন। আরোপ কথাটা বুঝে দেখুন। কর্নেল ফিল্ম রোলটা জড়াতে জড়াতে আবার বললেন, সোমনাথবাবু আমাকে বলেছিলেন উনি একসময় ছবি আঁকতে পারতেন, সেই অভ্যাসটা মনে ওনার থেকে গেছে। আর সর্ট অফ কোলাজ। আপনারা কোলাজ রীতির ছবি নিশ্চয় দেখেওছেন। আমার মতে উদরপিণ্ডি বুদোর ঘাড়ে চাপিয়ে খেলা করা, একটা বলতে পারেন হজবরল। তবে তার পুরো চেহারা থেকে অবশ্যই একটা আর্ট কিন্তু বেরিয়ে আসে। এনিওয়ে, সোমনাথবাবু নাকি মনে মনে কোলাজ রীতিতে ছবি গড়েন। উনি গড়েন কথাটাই কিন্তু বলেছিলেন। তাই একটা অদ্ভুত চেহারার হ্যাভারস্যাক কালো চিতার পায়ের তলায় উনি কিন্তু এনে বসিয়েও দিতে পারেন। সবাই লনে নেমে গেল। কৃষ্ণান যেতে যেতে একবার ঘুরে থমকে দাঁড়ালো, কিন্তু ঈশিতা ওকে টানল। তারপর চাপা স্বরে বলল, লেট দ্য ওল্ড হ্যাগার্ট স্ট্র্যাঙ্গল হিমসেলফ টু ডেথ উইথ দ্য গড ড্যাম থিং। চলে এসো। গাড়ির ব্যাকসিটে কৃষ্ণান, নিপা ও ঈশিতা এসে বসল। গাড়ির ড্রাইভার একজন প্রৌঢ় ব্যক্তি। সে বিনীতভাবে বলল, और कोई आने वाला है साहब? সুমিত বলল, আরে নেহি ভাই, চলো সিধা হাতিয়া ফলস চলো। গাড়ি চলতে থাকলো। ঈশিতা গুনগুন করে গান গাইছিল। গাড়ি ডাইনে সংকীর্ণ একটা রাস্তায় জঙ্গলের ভেতর ঢুকলো। রাস্তাটা এবড়ো খেবড়ো। জঙ্গল পেরিয়ে বিশাল খোলামেলা একটা মাঠ। রুক্ষ পাথুরে মাটি, এখানে ওখানে কিছু ঝোপঝাড় এবং গাছের জটলা। মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে সেটা এবার মোটামুটি মসৃণ। গাড়ির গতি বাড়ল। ড্রাইভার গাইডের ভঙ্গিতে ঘোষণা করল,
ও দেখিয়ে সাব, হাওয়াই আড্ডি কি জঙ্গল হে। দূরে দুটো টুকরো টুকরো ধ্বংসস্তূপ, কোথাও ভাঙাচোরা টাওয়ার বা পাঁচিলের খানিকটা অংশ মাথা তুলে আছে জঙ্গলের ভেতর। গাড়ি আবার ডাইনে মোড় নিয়ে চড়াইয়ে উঠল। একটু পরে মোটামুটি সমতল একটা জায়গায় গিয়ে থামল। ঘন গাছপালায় ঢাকা মাটি, বড় বড় পাথর পড়ে রয়েছে। গাড়ি থেকে সবাই নেমে কয়েক পা এগিয়ে যেতেই জলপ্রপাতের গর্জন শোনা গেল। আরও কয়েকটা পাথরের ফাঁক দিয়ে হেঁটে গিয়ে চোখে পড়ল হাতিয়া ফলস, ছোট্ট জলপ্রপাত। ধাপবন্দি পাথর বেয়ে জল আছড়ে পড়ার দরুন জলের গর্জনটা অনেক বেশি, কিন্তু আসলে এটা কয়েকটা টুকরো টুকরো প্রপাতের সমন্বয়। নিচের জলটা গভীর এবং দেখতে একটা ছোটোখাটো হ্রদের মতো। সুমিত নায়ার পাথরের ধাপ বেয়ে নেমে একটা চাতালে গিয়ে দাঁড়ালো। তারপর সুমিত ঈশিতাকে হাত নেড়ে ডাকলো। ঈশিতা বুড়ো আঙুল দেখালো। কৃষ্ণান জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে গেল। একটু পরে তাকে প্রপাতের মাথার কাছে দেখা গেল। সে ক্যামেরা বের করে ছবি তুলছিল। ঈশিতা বলল, না, আমি বাবা নামছি না এই ধুমসি শরীর নিয়ে। নিপু, তুমি নামবে নাকি? না, আমিও নামবো না। তাহলে চলো এখানে একটু বসি। ঈশিতা একটা পাথরে বসল। নিপা তার পাশে গিয়ে বসে আস্তে আস্তে বলল, ঈশিতাদি, একটা কথা বলবো তোমায়। হ্যাঁ বলো। ঈশিতা ভুরু কুঁচকে তাকালো। নিপা শ্বাস প্রশ্বাসে মিশিয়ে বলল, কৃষ্ণানকে আমার বিশ্বাস করা হয়তো ভুল হয়ে গেছে। সে কি, এ কথা কেন বলছো? ঈশিতাদি, কাল রাত্রে আমার ভালো ঘুম হয়নি। আমি চোখ বুজে পড়েছিলুম। একটা শব্দ শুনে চোখ খুলে আমি দেখলুম যে কৃষ্ণান বাথরুমে ঢুকেছে। আবার আমি চোখ বুজে পড়ে রইলুম। কৃষ্ণান বাথরুমে ঢুকেছে তো ঢুকেইছে, বেরোচ্ছে আর না। তারপর হয়তো ঠিক ঘুম নয়, আমার একটু তন্দ্রা মতো এসেছিল। আবার একটা শব্দ হলো, তো তন্দ্রাটা আমার কেটে গেল। চোখ খুলে আমি দেখলাম যে কৃষ্ণান এসে ওর বেডে শুলো। কিন্তু আমার তখনও কিছু মনে হয়নি ঈশিতাদি। কিন্তু সকালে আমার হঠাৎ মনে হলো, তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো যে বাথরুমের কাছে আমার বেড। কৃষ্ণানের বেড রুমের দরজার সামনাসামনি। বাথরুম থেকে বেরিয়ে এসে সে নিজের বেডে গেলে তার একটা পাশ আমি দেখতে পাবো। কিন্তু কৃষ্ণান যখন তার বেডে যাচ্ছিল, তার বডির ফ্রন্টটা আমার চোখে পড়ল। তার মানে সে বাইরে থেকে ঢুকছিল। নিশ্চয়ই ঈশিতাদি, ও বাইরে গিয়েছিল। ঈশিতা আস্তে আস্তে বলল, তা নিপু, তুমি ওকে জিজ্ঞাসা করেছিলে? না। নিপা বিব্রত মুখে আবার বলল, অমন একটা সিচুয়েশনে ও কথা জিজ্ঞাসা আমি কি করে করব বলো তো? তাছাড়া বাথরুমের দরজা বন্ধ করার শব্দটা অন্যরকম। দ্বিতীয়বার শব্দটা আমি শুনেছিলাম ইন্টারলকিং সিস্টেমের দরজায় যেমন শব্দ হয় ঠিক সেই রকম। তা না হলে আমার ঘুমটা তো ছিঁড়ে যেত না। বাংলোর সমস্ত রুমের দরজায় ইন্টারলকিং সিস্টেম কিন্তু রয়েছে। আচ্ছা, কৃষ্ণা বাইরে কোথায় গিয়েছিল বলে তোমার ধারণা? ওই জুয়েলের ব্যাপারটা বলে নিপা থেমে গেল। ঈশিতা ছোট্ট একটা শ্বাস ছেড়ে বলল, হ্যাঁ, কৃষ্ণার ফিল্ম রোলটা হয়তো ইচ্ছে করেই নষ্ট করেছে, বুঝলে নিপু। অশোকের কাছে আমি শুনেছি ইভিনিং ভিলায় একসময় প্রচুর জুয়েলস ছিল। রাজারাজরার ফ্যামিলি, কাজেই সেটা তো থাকতেই পারে। কিন্তু অনেক দামি জুয়েলস নাকি আউট অফ ট্রেস। অশোকের মতে মিস্টার বোসও লুকিয়ে বেঁচে থাকতে পারেন, কারণ ওই সমস্ত প্রপার্টি নাকি মিসেস বোসের পৈতৃক। এনিওয়ে নিপা, তুমি কৃষ্ণার দিকটা একটু লক্ষ্য রেখো। ওর জন্যে আমরা কিন্তু সবাই ফেঁসে যাব। হয়তোবা যেতুমও, যদি ভাগ্যিস আরিফ এখানে না থাকতো। একে তো এটা একটা মার্ডার কেস, তার ওপর ওই জুয়েল ভর্তি হ্যাভাস্যাক। নায়ার ইজ ড্যাম রাইট, বুঝলে। গভর্নমেন্ট সিবিআই থেকে ওই কর্নেলকে মনে হয় এখানে পাঠিয়েছেন। গভর্নমেন্টের সোর্সে নিশ্চয়ই তেমন কোনো ইনফরমেশান রয়েছে যে কৃষ্ণা এবং তার বয়ফ্রেন্ড আসলে স্মাগলার। মিস্টার বোস সম্পর্কে তো অশোক কথায় কথায় বাস্টার্ড বলে। ওর কোম্পানির ইনস্ট্রাকশন, বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট ম্যান। শুনলে না, এরিয়ার মাফিয়া লিডার কেতন সিং ওর বন্ধু। নাও থিঙ্ক নিপু। ঈশিতা ঘড়ি দেখল।
নিপা বলল, ঈশিতাদি, সোমনাথের জন্য আমার সত্যি ভাবনা হচ্ছে। ইভিনিং ভিলায় কুকুর আছে কি নেই সেটা নিয়ে ওর কেন এত মাথা ব্যথা, আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আচ্ছা, তুমি ব্ল্যাক প্যান্থারের পায়ের তলার হ্যাভারসেকটা লক্ষ্য করেছো নিপা? আচ্ছা ঈশিতাদি, তুমি লক্ষ্য করেছিলে নাকি তুমিও লক্ষ্য করনি? ঈশিতা এলোমেলো চুল গোছাতে গোছাতে বলল, দেখো, একটা ব্যাপার কেউ লক্ষ্য করেনি আসলে। হল ঘরে যথেষ্ট আলো ছিল না, সেকেলে ঝাড়বাতিতে বাল্ব ফিট করা। অবশ্য চোখের পক্ষে এটা সুদিং। সুমিত নায়ার কখন আরও নিচে নেমে গিয়েছিল। সেখানে থেকে সুমিত মুখে হাত রেখে টারজানের ডাক ছাড়ল। ঈশিতা উঠে দাঁড়িয়ে দুহাতের বুড়ো আঙ্গুল দেখালো। নিপা বলল, আচ্ছা ঈশিতাদি, আমি কৃষ্ণানের কাছে গেলাম। ঈশিতা প্রপাতের মাথার দিকটা দেখে নিয়ে বলল, কই সে? চলো তো গিয়ে দেখি। দুজনে জঙ্গলের ভেতর পায়ে চলা পথ দিয়ে এগিয়ে প্রপাতের মাথার কাছে গেল। ঈশিতা ডাকল, কৃষ্ণা! কৃষ্ণানের কোনো সাড়া পাওয়া গেল না। ঈশিতা ও নিপা এদিকে ওদিকে তাকিয়ে তাকে খুঁজছিল। ঈশিতা আরও কয়েকবার ডেকে বিরক্ত হয়ে বলল, উফ, অদ্ভুত মেয়ে তো। প্রপাতের ডান কাঁধের ওপর ঘাস আর ঝোপঝাড়ে ঢাকা একটা টিলা। টিলায় একজন আদিবাসী রাখাল দাঁড়িয়ে রয়েছে, কয়েকটা গরু চড়ছে। রাখাল বাবু বিবিদের রঙ্গ দৃশ্যটি উপভোগ করার ভঙ্গিতে নিচের দিকে তাকিয়ে রয়েছে। নিপা টিলায় ওঠার চেষ্টা করছিল। ঈশিতা দেখতে পেয়ে বলল, কি ব্যাপার নিপু, তুমিও মাউন্টেনিয়ারিং করছো নাকি? আরে হাড়গোড় ভেঙে যাবে, চলে এসো। নিপা হাত নেড়ে রাখাল ছেলেটিকে ডাকল। সে আস্তে সুস্তে নেমে এলো। নিপা বলল, তুমি কোনো মেম সাহেবকে দেখেছ? ঈশিতা এগিয়ে এসে হাসতে হাসতে বলল, ও বাংলা নেহি বুঝতা নিপু, রাষ্ট্রভাষা মে পুছো। অবশ্য রাষ্ট্রভাষাও বোঝে কি না আই ভেরি মাচ ডাউট। হি লুকস আ ট্রাইবাল বয়, তবু চেষ্টা করা যাক। अच्छा, तुम कोई मेम साहब देखा इधर? मेम साहब, ओ लाल चूल सादा औरत, मेम साहब। রাখালটি টিলার ওদিকে হাতের লাঠিটা তুলে স্থান নির্দেশের পর অদ্ভুত ভঙ্গি করল। মুখে সরল হাসি, ভঙ্গিটা ক্যামেরায় ছবি তোলার মতোই। নিপা বলল, উফ, কোনো মানে হয়? ঈশিতা বলল, মনে হয় ছবি তুলতে গেছে, ওদিকে বোধহয় এদের বস্তি টস্তি রয়েছে। নাও চলে এসো। সুমিত নায়ার এতক্ষণে প্রপাতের মাথায় পৌঁছে গেছে এবং হাঁপাচ্ছে। নায়ার সুমিতকে উদ্দেশ্য করে বলল, আরে অধ্যাপিকা ওখানে দাঁড়িয়ে নৃতত্ব চর্চা করছে নাকি রে সুমিত? না, কৃষ্ণাকে খুঁজছে মনে হচ্ছে। সম্ভবত কৃষ্ণা ট্রাইবাল বস্তিতে ছবি তুলতে গেছে বলে ঈশিতার দিকে ঘুরে তাকালো। নিপা কিছুক্ষণ পর এসে একটু তফাতে বসল। নায়ার বলল, পাতালেশ্বরী মন্দির এখান থেকে কত দূরে? ঈশিতা বলল, 8-9 কিলোমিটার তো হবেই। এখানে বৈচিত্র্যের ভারী অভাব, কাজেই আমাদের এখনই কিন্তু স্থান ত্যাগ করা উচিত। তাহলে কৃষ্ণাকে খুঁজে আনো। না ভাই, পারবো না, আমরা পর্বতারোহণে সবাই ক্লান্ত। তাহলে আর কি করবে, এখানে চুপচাপ বসে অপেক্ষা করো, চা ফা খায়ে সময় কাটাও বলে ঈশিতা চায়ের ফ্লাস্ক বের করলো ব্যাগ থেকে। কিন্তু বিরক্তিকর দুটো ঘন্টা কেটে গেল, তখনও কৃষ্ণান ফিরল না। লাঞ্চের পর কর্নেল কেয়ারটেকার ম্যাথুর অফিসে টেলিফোন গাইডের পাতা উল্টাচ্ছিলেন। ম্যাথু ক্ষোভের সাথে কিছুক্ষণ আগের ঘটনাটা শোনাচ্ছিল। সে এর মাথা মুন্ডু কিছুই বুঝে উঠতে পারছে না। কে কখন গেটে ক্রস এঁকেছে তাই নিয়ে কলকাতার বাবু বিবিরা কেন তাদের ধমক দেবেন? ম্যাথুর মতে, আ লট অফ স্ট্রেঞ্জ পিপল অ্যান্ড আ লট অফ মিস্ট্রি। কর্নেল নাম্বারটা খুঁজে পেয়ে একটু হেসে তাকে বললেন, ওহো ম্যাথু, ফরগেট ইট, দে আর ফানি পিপল। এক্সচেঞ্জের অপারেটর সাড়া দিলে কর্নেল নাম্বারটা বললেন। একটু পরে রিং হতে থাকলো। ফোনের কাছাকাছি কি কেউ নেই?
প্রায় 3 মিনিট পরে রিং বন্ধ হয়ে সাড়া এলো। কেউ বলল, হ্যালো। কোনো মেয়ের গলা। কর্নেল বললেন, আচ্ছা এটা কি ইভিনিং ভেলা? জি। आप किसको मांगता? बोस साहेब को। छोटा साहब बाहर गया, 2-2.5 घंटे के बाद लौटेंगे। और मेम साहब क्या है? आप कौन है, कहाँ से बात करता? पुलिस ऑफिसर, मेम साहब के साथ ज़रूरी बात है, जल्दी बोलाओ। हाय राम, छोटा साहब का कोई खतरनाक तो नहीं? কর্নেল একটু অবাক হলেন। সেই কাজের মেয়েটি বলে মনে হচ্ছে, যে চায়ের ট্রে নিয়ে হল ঘরে ঢুকেছিল এবং তার দিকে কেমন চোখে তাকাচ্ছিল। সে বোস সাহেবের বিপদের কথা কেন ভেবে বসল? কর্নেল বললেন, कोई खतरनाक होने का बात था? जी नहीं, ठहरिए, मेम साहब को बुलाती। একটু পরে মার্জিত উচ্চারণে কিন্তু কাঁপা কাঁপা গলায় সাড়া এলো, মিসেস বোস স্পিকিং। এনিথিং রং অফিসার? কর্নেল বাংলায় বললেন, নমস্কার মিসেস বোস, আমি কর্নেল নীলাদ্রি সরকার বলছি। কর্নেল? কিন্তু মালতী বলল, আমার নামটা কি পরিচিত আপনার মনে হচ্ছে না মিসেস বোস? আমি আবার বলছি, আমি কর্নেল নীলাদ্রি সরকার। আই সি, আপনি প্রাইভেট ডিটেকটিভ, তাই না? সম্ভবত মিস্টার বোস আমার কথা আপনাকে বলেছেন। হ্যাঁ, আপনি মর্নিংয়ে এখানে ইনভেস্টিগেশনে এসেছিলেন। আচ্ছা ঠিক আছে, বলুন। আমি আপনার সহযোগিতা চাই রত্না দেবী। ঠিক আছে, বলুন আমি কিভাবে সহযোগিতা করতে পারি। আমি মাত্র 3টে প্রশ্নের উত্তর চাই, আশা করি আমি সঠিক উত্তর পাবো। হ্যালো। একটু পরে সাড়া এলো, হ্যাঁ বলুন, বাট প্লিজ মেক ইট শর্ট। আচ্ছা রত্না দেবী, ইভিনিং ভিলার হল ঘরে ফার্নিচারগুলো কি নতুন করে সম্প্রতি সাজানো হয়েছে? না। নেক্সট। আপনি বসন্ত হাজরা নামে কোনো লোককে চিনতেন? হ্যাঁ চিনি, মানে চিনতুম। নেক্সট। আপনার গাড়ি কি চালু রয়েছে? আমি ব্যাপারটা বুঝলুম না। আমি বলছি আপনার কন্টেসা গাড়ি কি বিগড়ে গেছে? আপনি এ প্রশ্ন কেন করছেন? আনসার দ্য কোয়েশ্চেন প্লিজ। ইজ ইট ইম্পর্টেন্ট কর্নেল সরকার? ভেরি ইম্পর্টেন্ট রত্না দেবী। মাই কার ইজ অল রাইট। আপনি চেক করে দেখেছেন? মাই কার ইজ অল রাইট। লনের রাস্তায় কিন্তু প্রচণ্ড নুড়ি পাথর, কাজ এখনও শেষ হয়নি, রাস্তাটা রিপেয়ার করা হচ্ছে। তার মানে আপনার গাড়ি ঠিক থাকলেও ইভিনিং ভিলা থেকে বাইরে আনা যাবে না। সো হোয়াট? থ্যাঙ্কস রত্না দেবী। ঠিক আছে, আজ সন্ধ্যায় ককটেল ডিনারে আপনার সাথে দেখা হচ্ছে। কর্নেল তখনই ফোন নামিয়ে রাখলেন না, কারণ ও পক্ষে ফোন নামিয়ে রাখার শব্দ শোনা গেল না। একটু পরে দ্রুত সাড়া এলো, হ্যালো, আর ইউ দেয়ার? হ্যাঁ বলুন। আপনি কোথা থেকে ফোন করছেন? পুলিশ স্টেশন? না, ডাক বাংলো থেকে। স্টিফেন্স বাংলো আই থিঙ্ক। ইয়েস, আই ওয়ান্ট টু টক টু ইউ কর্নেল সরকার। আপনি চাইলে আমি এখনই যেতে পারি। না না না, এখানে নয়। আচ্ছা আপনার গাড়ি রয়েছে? সরি রত্না দেবী, বাট আই ক্যান ম্যানেজ আ পুলিশ কার। আপত্তি না থাকলে আপনাকে ইভিনিং ভিলার গেট থেকে পিক আপ করবে। এখন 1:40 প্রায়। মাই হাজব্যান্ড উইল কাম ব্যাক বাই 4 o'clock। আমাকে তার আগেই ফিরতে হবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড কর্নেল সরকার? না, কোনো অসুবিধা আপনার হবে না রত্না দেবী। গাড়ির ব্যবস্থা করে আবার আপনাকে আমি রিং করছি। না না ঠিক আছে, সেটা দরকার হবে না, আমি লক্ষ্য রাখবো। পুলিশ কার তো? হ্যাঁ, আপনি নিশ্চয়ই আরিফ খানকে চেনেন, অ্যাডিশনাল এসপি। সে আপনাকে পিক আপ করবে। ওকে, অল রাইট কর্নেল। ঠিক আছে, রাখছি। থ্যাঙ্কস। কর্নেল নিভে যাওয়া চুরুট জেলে আরিফকে রিং করলেন তার কোয়ার্টারে। একটু পরে আরিফে সাড়া পেলেন, হাই ওল্ড বস, আবার ডেড বডি পড়েছে নাকি? তোমার বন্ধু সোমনাথ বাবুর থিওরি অনুসারে আবার আরেকটা বডি কিন্তু পড়বে আরিফ। হ্যাঁ কর্নেল, সোমনাথ এসেছিল আমার কাছে, এই মাত্র গেল। আমাকেও বোঝাচ্ছিল আবার একটা ডেড বডি পড়বে। আই সি। তা ওর কথা থেকে তোমার কি মনে হলো? আসলে কর্নেল কি বলবো,
হি ইজ টেরিবলি শকড। ওর মাথায় আজকাল ওই সেমিওটিক্স নাকি সব ঢুকেছে, সেও আরেক বিপদ। ইভিনিং ভিলায় ঢুকতে গিয়েও পারিনি, গেট কেউ খোলেইনি। ও বাড়িতে কুকুর আছে কি না সেটা ও জানতে গিয়েছিল। আরিফ শোনো, একটা কাজ করো, তুমি তোমার পুলিশ জিপটা নিয়ে এখন ইভিনিং ভিলার গেটে চলে যাও। মিসেস বোস উইল বি ওয়েটিং দেয়ার। ওকে পিক আপ করে সোজা আমার কাছে নিয়ে আসবে। যাও ডার্লিং, এটা অত্যন্ত জরুরি ব্যাপার। আর হ্যাঁ শোনো, তুমি একা ড্রাইভ করে কিন্তু আসবে। আই সি কর্নেল, বাট ডার্লিং মেক হেস্ট প্লিজ। ওকে বস। আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, গল্পটি আজকের মতো এখানেই শেষ হলো। আবার কালকে নিয়ে আসবো এর পরবর্তী অধ্যায়। আপনারা সেটি শোনার আগে আগের অধ্যায়গুলো শুনে তারপরে সেটি শুনলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।